মিনিট দাঁড়া। কেন দাঁড়াতে বলে? সেটা হচ্ছে সৌরভদের বাড়ি যেখানটা শিলিগুড়িতে, ওখান থেকে কিছুটা দূর মানে বাড়ি থেকে একদম সোজা রাস্তা, নদী একটা দেখা যায়। যেটা তিস্তা নদীর সাথে নদীটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, বড় মায়ের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে তোমাদের সৌরভ দত্ত ভাইয়ের একটি ঘটনা বলবো। ভাইয়ের বাড়ি হচ্ছে শিলিগুড়ি। ভাই তার জীবনের একটি অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে। ভাই অনেক করে আমাকে রিকোয়েস্ট করে, দিদি ভাই ঘটনাটা প্লিজ প্লিজ তুমি তোমার দর্শক বন্ধুদের শেয়ার করো। এই ঘটনাটা একদম সত্য ঘটনা। আমি সৌরভের মায়ের সাথেও কিন্তু কথা বলি, কারণ সৌরভ যখন ঘটনাটা ফোনে আমাকে শেয়ার করছিল, তখন পাশ থেকে ওর মা অনেক কিছু সৌরভ বলতে ভুলে যাচ্ছিল, সেগুলোর মা কিন্তু ওকে বলে দিচ্ছিল, মানে ধরিয়ে দিচ্ছিল। দিদিভাইকে এটা বল, দিদিভাইকে ওইখানের কথাটা বল, ওই যে ওইটা হয়েছিল। তখন আমি সৌরভকে বলি যে ভাই তোমার মায়ের সাথে একবার কথা বলার সুযোগ করে দাও, আমি তোমার মায়ের সাথে কথা বলে বিস্তারিত জানতে চাই। তো সৌরভের মায়ের বয়স এখন 58 বছর। সৌরভ তার মাকে দেয়, আমি তার মায়ের সাথে কথা বলি। তার মা আমাকে প্রথমেই বলে যে আমি আপনার নিয়মিত শ্রোতা। অ্যাকচুয়ালি সৌরভের মাই আমার এই সোনা কথার ঘটনা শুনতেন। বেঙ্গলি ব্লগার সোনা চ্যানেল যে আমার আছে উনি প্রথমে জানতেন না। ওইখানে উনি সোনা কথার ঘটনা শুনতে শুনতে একদিন যখন আমি বলি আমাদের মেন চ্যানেল বেঙ্গলি ব্লগার সোনা, তখন কিন্তু উনি আমার এই চ্যানেলটা ভিজিট করেন। দেন ব্যাক টু ব্যাক উনি সব ঘটনা, বাড়ির কাজ সারতে সারতে, রান্না করতে করতে সব শুনে ফেলেন। আর তোমরা অনেকেই বলো যে দিদিভাই আমরাও সারাদিন তোমার ঘটনা শুনি। আমি আজকে তোমাদের কাছে জানতে চাইছি তোমরা কারা এমন আছো যারা প্রত্যেকটা দিন রান্না করার সময় বিশেষ করে আমার ঘটনাগুলো শোনো। যদি এরম কোনো বোন ভাই থেকে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখবে। আচ্ছা, এবার আমি বলি সৌরভ দত্ত ভাই শিলিগুড়িতে বাড়ি। ভাই আমাকে কি ঘটনা বলে। ভাই বলে দিদিভাই আমরা একদিন বাড়িতে, আমার তখন ঠাকুমা বেঁচে ছিল। আমার বাবা তো চাকরিতে চলে গেছেন, সকালবেলা 8টা সাড়ে 8টার মধ্যে বাবা চলে যান। বাড়িতে থাকার মধ্যে থাকি হচ্ছে আমি, আমার মা আর আমার ঠাকুমা, আমরা 3জন। তো গরমের সময়, এটা 2023-এ একদম গরম, এরকম সময় না এর পরে, মানে ধরে নাও মে মাসের দিকে ঘটনাটা ঘটে। বলছে মে জুনের ঘটনা। বলছে দিদিভাই প্রচণ্ড গরম, আর আমরা বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আমার রুমে, আর আমার ঠাকুমা নিচের রুমে থাকেন ঠাকুর ঘরের পাশে, আর মা তখন কিচেনে কাজ করছেন, বাসন টাসন ধুচ্ছেন। হঠাৎ করে পাওয়ার কাট হলো। আমি তো উপর থেকে ঝটপট করে লাফাতে লাফাতে নিচে নামলাম যে পাওয়ার কাট হয়ে গেছে, এখন আমি কি করব। কারণ সত্যি কথা বলতে আমার রুমে বাবা নতুন একটা টিভি লাগিয়ে দেয়, মানে ওই বছরই ওর জন্মদিনে ও একটা টিভি নিয়েছিল, টেলিভিশন। তো ও যেইটুনিক টিভি দেখছিল, টিভিটা হঠাৎ করে পাওয়ার কাট হতে বন্ধ হয়ে যায়। তখন ও এসে ওর মাকে বলে মা কারেন্ট চলে গেল। তখন সৌরভের মা বলে যে হ্যাঁ ভালো হয়েছে, সব সময় টিভিটাকে চালিয়ে চালিয়ে রেখে দিবি, যখন কারেন্ট চলে গেছে তাহলে একটা কাজ কর, তুই বাইরে দেখ ঠাকুমা কোথায়, ঠাকুমাকে নিয়ে বারান্দাটায় যা। তো বারান্দায় আগে অনেক সময় একটা দোলনা রয়েছে বাড়িতে ছোটবেলা দিয়ে, এখন কেউ ওই দোলনায় চড়ে না। ওই দোলনার ওখানটা সৌরভের মা, ঠাকুমা, সৌরভ, ওর বাবা অনেক সময় ওখানে বসে থাকে। বাইরেটা বারান্দায় ফুলের বাগান টাগান আছে, ওখানটা বসে। তা সৌরভ বলল যে দূর, ওখানে তো গাছটা কেটে দিয়েছে, ওখানে একটা বড় গাছ ছিল, তো ওই গাছটা কাটা হয়েছে, যার কারণে ওখানটা ছাওয়াটা আর পড়ে না, একটু রোদ রোদ আছে। আর দুপুরবেলা তখন 2:30-3টে বাজে, একদম প্রখণ্ড রোদ। তো তখন সৌরভের মা বলে তাহলে পরে একটা কাজ কর, আমি কাজটা সেরে নিই, আমার হয়েই এসছে, 2 মিনিট দাঁড়া। কেন দাঁড়াতে বলে? সেটা হচ্ছে সৌরভদের বাড়ি যেখানটা শিলিগুড়িতে, ওখান থেকে কিছুটা দূর মানে বাড়ি থেকে একদম সোজা রাস্তা, নদী একটা দেখা যায়, যেটা তিস্তা নদীর সাথে, নদীটা মানে তিস্তা নদী বেঁকে গিয়ে ওই নদীটা ওদের ওখান থেকে কিন্তু প্রবাহিত হচ্ছে। তখন সৌরভ দাঁড়িয়ে থাকে তার মায়ের জন্য। নদীর ওখানে বড় বড় গাছ আছে, ওখানে সন্ধেবেলাও কিন্তু ঝালমুড়ি বিক্রি হয়, ঘুগনি বিক্রি হয়, অনেক ছেলেমেয়েরাও এসে বসে। পার্ক
ঠিক বলবো না, কিন্তু জায়গাটা খুব সুন্দর। সরকার থেকে বড় বড় গাছ, ফুলের গাছ ওখানে লাগিয়ে দিয়েছে। আর সৌরভদের বাড়ি দিয়ে একদম সামনে, মানে হেঁটে গেলে 2 মিনিটও লাগবে না। তো তখন সৌরভ বলল, মা আমি তাহলে প্যান্টটা চেঞ্জ করে আসি। তো ও বাড়িতে যে একটা প্যান্ট পরেছিল, হাফ প্যান্ট, ও হাফ প্যান্টই পরে ওই প্যান্টটা খুলে আসে। তো ওর মা, ঠাকুমা, সৌরভ তিনজনে ওই নদীটার কাছে যায়। যখন যায় তখন দেখছি নদীর কাছে কেউই নেই। ওরা তিনজন একটা জায়গায় গিয়ে বসে, ওখানে বসার সিট মতো করা আছে, নদীর ধারে বসে আছে। নদীর একটা ঠান্ডা জল আর হাওয়া ভালো চলছে। দুপুরবেলা দেখবে গরমের সময় কিন্তু মাঝে মাঝে হাওয়াটা খুব ভালো চলে, গায়ে লাগে, হাওয়া চলছে দুপুরে। তা ওরা ওখানে বসে নিজেরা নিজেদের মতো কথা বলছে। মানে মা আর ঠাকুমা ওই রাতে কি রান্না হবে, ঠাকুমা বলছে ছেলে আসবে রাতের বেলাও কি রুটি খাবে, একবার ফোন করে জেনে নিস, আমার মাকে বলছে। আর ঠাকুমার মা কথা বলছে। আমি ওখানে কি করব। আমি কিছুক্ষণ বসার পর আস্তে করে উঠে গিয়ে আমি হাঁটতে হাঁটতে ওই নদীর ধার দিয়ে, জঙ্গলের ধার দিয়ে হাঁটছি। মা হাঁক পেরে বলল, জঙ্গলের দিকে যাস না, ওই দিকটা যাস না, জঙ্গলের দিকে কি দরকার, সাপ টাপ বেরোবে, আর সাপ টাপ বেরোয় ওখানে, জঙ্গল আছে। মা বললো ওই দিকে যাস না। আমি দিনের বেলা কে মায়ের কথা শোনে, আমরা যদি মা বাবার কথা সব শুনতাম তাহলে তো হয়েই যেত। তো আমাদের সৌরভ ভাই ওই ধার দিয়ে ধার দিয়ে ধার দিয়ে ধার দিয়ে কিন্তু হেঁটে হেঁটে এগোয়। ও কিন্তু কারোর কথা কানেও দেয়নি। সৌরভ ভাই হঠাৎ দেখে নদীর, যে নদীটা বয়ে আসছে উপর থেকে, সেই নদীটার খাঁজে খাঁজে মানে কিছু পাথর, নুড়ি, হ্যাঁ, দিয়ে দিয়ে জলগুলো স্রোত থেকে কেটে গেছে। তো ওরকমই একটা জায়গায় ও দেখে একটা কাঠের ছোট বাস, মানে বাক্স যেরকম হয়, বক্স, কাঠের বক্স, ওরকম একটা কাঠের ছোট্ট বক্স। ওই পুরো মনে হচ্ছে যেন একটা ছোট্ট নুড়ির ওপরে বসিয়ে রেখে গেছে। এরম হতে পারে যখন পাহাড়ি নদীগুলো মাঝে মাঝে জল কিন্তু বাড়ে, সন্ধ্যের পর রাতের দিকে জল বাড়ে, আবার সকাল থেকে জলটা কমে যায়, এরকম হয় অনেক সময়। তো হতে পারে হয়তো ভেসে এসছে কোনো জায়গা দিয়ে, জল বাড়ার যখন ছিল তখন হয়তো ওটা ওখানে আটকে যায় কোনো কারণে, তারপর খরস্রোতা নদী তো, ধার দিয়ে জল বেরিয়ে গেছে, ওইটা ওরকম বসানো রয়েছে। যেইটা সৌরভ ভাই দেখে খুব কৌতূহল বশত ওটাকে তুলে নিয়ে আসে। ও কিন্তু খুব ভুল করেছে ওটা তুলে। কখনোই কোনো জিনিস, বারবার বলা হয় রাস্তা দিয়ে তুলতে নেই, কি দরকার আছে, কি আছে না আছে, কিন্তু মানুষের মন তো, ভাবে যদি কিছু ভালো কিছু পাই, কিছু থাকে, একটা কৌতূহল বশত সৌরভ নিয়ে আসে। সৌরভ এনে, সৌরভ ওটাকে কিন্তু খোলেনি। ও ওই ছোট্ট কৌটোটাকে, ওর যে প্যান্টটা পরেছিল একটু ঢলা টাইপের, একটা বড় ওই তোমার হাঁটুর নিচে আসে একটা বারমুন্ডা টাইপের ঢলা, ওই বারমুন্ডার প্যানের মধ্যে ও কিন্তু রেখে দেয়, পকেটটায়। এবার ও আসে, সৌরভের মা সৌরভকে প্রচণ্ড মুখ করতে থাকে যে তোকে বললাম না এইদিকে ওইদিকে যাবি না, তুই একটা কথা শুনিস না। তো যাই হোক, বলতে বলতেই একজন সাইকেল নিয়ে যাচ্ছিল, সে তখন আমার মাকে বলে যে, ও কাকিমা, কারেন্ট তো চলে এসছে, সেখানে বসে আছো কেন? তো ও বললো কারেন্ট এসে গেছে। বললো আমি দোকান বন্ধ করছিলাম, তখন কারেন্ট আসলো, ওই ছেলেটার দোকান আছে। মা আমাকে বললো চল বাড়ি চল। আমি মাকে বললাম তুমি যাও, ঠাকুমাকে নিয়ে আমি যাচ্ছি, কারণ আমি ওটা খুলে দেখব। কৌতূহল আর ধরে রাখতে পারছি না, এমন কি আছে, কিছু তো আছে। আর খটখট করে না বক্সটার ভিতরে একটা আওয়াজ হচ্ছে। তো মা আর ঠাকুমা আমাকে খুব রেগে গিয়ে বলল, শয়তান ছেলে, একসাথে এসেছিস একসাথেই যাবি, চল। আমাকে নিয়ে গেল, চুপচাপ গেলাম। ভাবলাম ঠিক আছে, আমি তো উপরের ঘরে চলে যাব, গিয়ে দেখব কি আছে। যাই হোক, ঠাকুমার সাথে সব সময় আমি দুষ্টামি করি, ঠাকুমার পেছনে লাগি, ওরকম করতে করতেই আমি ঘরে গেলাম। ঠাকুমার পাশের যে ঠাকুর ঘর, ওর পাশে গিয়ে শুয়ে পড়লেন। মা চলে গেলেন মায়ের ঘরে, আমি চলে গেলাম ওপরে। মা আমাকে বললো ওপরে গিয়ে ঘুমাবি, কিন্তু 5:30টায় তোর টিউশন আছে। আমি বললাম ঠিক আছে, আর ঘুমাবো না, কারণ ঘুমালে মাথাটা না ধরে যায়, ঝিমঝিম করে, এমনিতে 4টে বাজতেই যাচ্ছে, আমি ঘুমাবো না। মা বললো ঠিক আছে, তাহলে টিভি দেখবি আস্তে করে।
কথা মতো কাজ। আমি উপরে চলে গেলাম। আমার মা নিজের ঘরে রয়েছে। আমি উপরে গিয়ে আমার রুমের দরজাটা ভেতর থেকে লক করলাম। কারণ খুব কৌতূহল মনের মধ্যে চলছে, ওর ভিতর কি আছে? আমাকে তো খুলে দেখতেই হবে কি আছে। তার মধ্যে একটা খটখট খটখট করে ভিতরে শব্দ হচ্ছে। আমি নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে টিভিটাকে আস্তে করে চালালাম, যাতে মা ভাবে যে আমি টিভি দেখছি। টিভিটা চালিয়ে দিয়ে আমি চুপচাপ খাটের উপর বসে আমি ওটাকে একটা কাটার, যে দেখবে পেপার কাটে, ওই কাটার দিয়ে বক্সটাকে না কাটি। মানে ঠিক কাট তো বলবো না, আবার হালকা প্লাইউড টাইপের, মানে কাট কাট টাইপের। তো খুব নরম, হয়তো জলে ভিজে হয়ে গেছে। আমি ওটাকে কাটি, কাটার পর আমি একটা ভেতর থেকে ছোট্ট জং ধরা একটা আংটি পাই। মানে একদম কালো হয়ে গেছে ভিতরটা, না নোংরা, মানে মানে একদম বিচ্ছিরি হয়ে গেছে। ওর মধ্যে ৩টে চোখ মতো করা ওই আংটিটার মধ্যে। দেখতে কিন্তু ভালো, যদি জিনিসটা নতুন অবস্থায় দেখা যায় তাহলে খুব সুন্দর ছিল। কিন্তু না, নতুন অবস্থায় তো আমি পাইনি। আমি পেয়েছি জলে ভেজা, পুরনো, কত কত বছর আগে কেউ ফেলে দিয়েছে, ভেসে হয়তো কোথাও আটকে ছিল, জলে এসেছে। কৌটো, মানে যে বক্সটা দেখে ওরই মনে হচ্ছে। তো সৌরভ কি করে, ভাবলো রাতের বেলা যখন সবাই শুয়ে পড়বে, সবার চোখের আড়ালে ও গিয়ে ওয়াশরুমে ওটাকে ভালো করে ব্রাশ দিয়ে সার্ফ দিয়ে ঘষে চকচকে করবে। তার জন্য ও কী করে, প্যাকেটটাকে তো ফেলে দেয়, যে বক্সটা ছিল, ওই যে আংটিটা, ওইটাকে ও খাটের তলায় রেখে দেয়। বিকেলবেলা পড়তে চলে যায়। আংটিটা কিন্তু ওরম খাটের তলায় চাপা দেওয়া থাকে। পড়ে আসে, ওর মনে একটা আনন্দ চলছে। কাউকে বলেনি, পড়ার ওখানেও কাউকে বলেনি, মাকে তো বলেইনি। মাকে তো বললে মা পিটাবে। মা তো বলেছে কোনো জিনিস তুলবি না। এটা আমাদের প্রত্যেকটা বাড়িতেই মা বাবা সন্তানকে শিক্ষা দেয়, রাস্তা দিয়ে কোনো জিনিস আনবে না। সৌরভ ভাই বলে, দিদি আমি মা বাবাকে বলিনি, এটাই আমি খুব একটা অপরাধ করেছিলাম। যে কোনো জিনিস আমার মনে হয় মা বাবা যদি বকাও দেয়, মা বাবা যদি আমাদেরকে কোনোভাবে শিক্ষা দেয়, আমার মনে হয় সন্তানের জন্য তো অনেক ভালো। আমরা তো সব কিছুটা বুঝি না। যাই হোক, আমি কিন্তু রাতের বেলা অপেক্ষায় রয়েছি সবাই কখন খাওয়া দাওয়া করে শোবে। ঠিক একটা সময় আমার মা, আমার বাবা শুয়ে পড়লো। ঠাকুমা তো অনেক আগেই খেয়ে শুয়ে পড়েন, 7:30 8টার মধ্যে ঠাকুমা শুয়ে পড়েন খেয়ে। কিন্তু আমার ঠাকুমা রাতের বেলা না ঘুমান না। বয়স হয়েছে তো, ঘুমান না। 82 কাছাকাছি বয়স ওনার। মানে তখনও উনি মানে হাঁটতে পারেন, ভালো মতো চোখেও দেখতে পারে না, সেলাই টেলাই ওসব পারে না, পেপার কাগজ পড়তে পারে না কিছু। কিন্তু মানে চশমা ছাড়া থাকেন, যদি কিছু লেখালেখি সাইন করা হয় তাহলে চশমা পরেন। তো যাই হোক, ঠাকুমা রাতের বেলা আসলে আসবে। ঠাকুমা তো চোখে ভালো করে দেখে না, আমার হাতে বুঝতেও পারবে না, আমি তো দরজা বন্ধ করে করব কাজটা। সবার আড়ালে সবাই শুয়ে পড়ে, চুপচাপ টিভিটা বন্ধ হয় নিচের ঘরে মা বাবার রুমে। তখন আনুমানিক 12টা ওই 30-35 হবে। সৌরভ উপর থেকে নাবে, অপেক্ষায় ছিল টিভিটা কখন মা বাবার ঘরে অফ হবে। অফ হলে পরে ও জানে যে এবার মা বাবা ঘুমাচ্ছে, আমাকে আমার কাজে যেতে হবে। সৌরভ নিচে নাবে, নেবে আস্তে আস্তে ও ওয়াশরুমে যায়। ওয়াশরুমটা ভিতর থেকে লক করে, ব্রাশ দিয়ে ভালো করে ওটাকে ঘষে, বেশ সুন্দর চকচকে আংটিটা পরিষ্কার হয়ে যায় সুন্দরভাবে, মনে হচ্ছে একদম নতুন নিউ, আজকেই আনা রিংটা। ও সেটাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে হাতের মধ্যে পরে, কোন আঙুলে ওর সেভ হচ্ছে সেটা ও দেখে। ও যখন প্রথম ওর আঙুল, এই আঙুলটায় ও প্রথম পরে, বলছে দিদি আমি বুড়ো আঙুলের পাশের যে মোটা আঙুলটা সেটাই প্রথম গলাই। যখন আমি ওর মধ্যে ঢুকিয়েছি, আমার না সারা শরীরে না একটা কীরকম যেন অনুভূতি হলো। মনে হলো যেন আমার চারপাশটা পুরো ফাঁকা, একটা আকাশের তলায় জঙ্গলে দাঁড়িয়ে রয়েছি, চারপাশ থেকে যেন হাওয়া আমাকে কেটে বেরিয়ে যাচ্ছে পুরো। মানে এতটা সাইলেন্স, মানে আমি কি বলবো, একটা পিন পড়লেও শব্দ হবে টাং করে, এরকম একটা আমার অনুভূতি হলো। তো ভালো লাগছিল শরীরটা। আমি না আংটিটা খুলে ফেলি, তখন আমার যেন কে জানি না মন থেকে অন্তর থেকে বলল যে হাতে পড়িস না, পাওয়া জিনিস পড়িস না। মন থেকে বলল পড়াটা উচিত না। আমি না খুলে ফেলি, আমি খুলে ওটাকে পায়ের দিক করে
বিছানার নিচে তোশকে রেখে আমি শুয়ে পড়ি, ঘুমিয়েও পড়ি। সকালবেলা উঠি, স্কুল যাই, স্কুল থেকে আসি, খাওয়া দাওয়া করি, পড়তেও যাই। আংটিটা আমি ধরিও নি, কিচ্ছু করিনি, আমি রেখে দিয়েছি। রাতের বেলা যখন টিউশন পড়ে আসলাম 8:30 বাজে, মা আমাকে বলল, কিরে এখন মুড়ি খাবি না রাতের খাবারটা খেয়ে শুবি? আমি বললাম, না, এখন আমি দুটো মুড়ি খাবো মা, আমাকে মুড়ি দাও। মা মুড়ি আর আমাকে একটু ওই কিছু একটা দুধ করে দেয় মা, ওই সাপ্লিমেন্ট টাইপের, ওটা দিয়ে গেল। আমি খেলাম। খাবার পর টিভি দেখছি, হাঁ করে টিভির দিকে তাকিয়ে রয়েছি। আর ঠিক আমার যেরকম আংটিটা পরে ফিল হচ্ছিল, মানে মনে হচ্ছে ফরেস্টের মধ্যে রয়েছি, চারপাশটা খোলা, হ্যাঁ, আকাশটা মনে হচ্ছে যেন ভেসে যাচ্ছে, চারপাশে একটা হাওয়া শো শো করে, একদম সাইলেন্স জোনে আমি আছি। আমি ওই রকমই একটা পিকচার আমি আমার টিভিতে দেখছি। আমার না তখন যেন মনে হচ্ছে আমাকে সেই জিনিসটা টিভিতে দেখছি, সেটা যেন আমাকে ফিল করাচ্ছে আংটিটার কথা। আমার না ঝট করে মনে পড়লো, আরে আমার আংটিটা! আমি উঠেই আমার তোশকটা সরিয়ে আংটিটাকে নিলাম। আংটিটা যেন আরো বেশি উজ্জ্বল, আরো বেশি যেন ঝলমল করছে। ভাবলাম আজকে রাতে ডিনার করার সময় বাবাকে মাকে আংটিটা দেখাবো। কারণ যদি খুব দামি হয়, যদি জিনিসটা অন্য কিছু হয়, আমি তো এইসব বিষয়ে কিছু জানি না, তবে বাবাকে মাকে তো বলা দরকার, যদি কোনো আবার বিপদ হয়। সৌরভ বলছে, দিদি আমার মনে কোথাও একটা ভয় প্রচণ্ড কিন্তু কাজ করছে, জানি না কেন, কিসের ভয়, কিন্তু একটা ভয় কাজ করছে। যদি মা কিছু বলে, যদি বাবা কিছু বলে, যদি বকাবকি করে, এটা কোনো খারাপ করলাম না তো? মানে ও সব কিছু করে ফেলার পর বাড়িতে ঢোকানোর আগে ভাবা দরকার ছিল, বক্সটা তোলার আগে ভাবা দরকার ছিল, কিন্তু ও সব কিছু করার পর ওর আজকে কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমি কেন করলাম, মাকে জানানো দরকার। ওর যেন মনের মধ্যে একটা, যেরকম বক্সটা খোলার জন্য একটা কৌতূহল ছিল, সেরকম বক্সের কথাটা বাবা মাকে শেয়ার করার জন্য কৌতূহল হচ্ছে। তো ভাবলো, না, বলবো মাকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে ওর যেন মনটা চেঞ্জ হয়ে গেল। ও বলল, মাকে বললে মা এখন উদ্যম পিটাবে, কারণ মা আগে থেকেই নিষেধ এসব আনা। তাহলে ঠাকুমাকে বলি, ঠাকুমা তো কিছু করবে না, ঠাকুমা তো ভালোবাসে, আমি তো নাতি হই। তো ঠাকুমার ঘরে যায়, ঠাকুমা শুয়ে এক সাইডে শুয়ে ঠাকুরের নাম করছে। ঠাকুমাকে গিয়ে বললো, ঠাকুমা ওটো তো, তোমার সাথে আমার কথা আছে। ঠাকুমা বললো, দাঁড়া বাবা, শরীরটা খুব ব্যথা, একটা সাইডে শুয়েছিলাম, ওহ একটু দাঁড়া, আমি উঠছি। ঠাকুমা উঠতে 2-3 মিনিট লাগায়। ওর কৌতূহল হচ্ছে যে কতক্ষণে বলবে, বিচলিত হচ্ছে। ঠাকুমা উঠে বসতেই ঠাকুমাকে পকেট থেকে আংটিটা বের করে হাতে দেয়। ঠাকুমা হাতে নিয়ে বলল, কিরে নাতি, এটা কি? আংটি? আংটি? এই আংটি কোথা থেকে পেয়েছিস তুই? কিসের আংটি? তো বলছে, ঠাকুমা কিসের আংটি আমি নিজেও জানি না, তোমাকে আমি বলছি এটা কি সোনার আংটি, দেখো তো, রংটা তো গোল্ডেন কালার। ঠাকুমা অনেকক্ষণ ধরে দেখে বলল, বাপু মনে তো হচ্ছে এটা সোনার, কিন্তু তুই কোথা দিয়ে পেলি? কি রে, রাস্তা দিয়ে কুড়িয়ে পেয়েছিস? তখন বললো, হ্যাঁ ভাবো না একই রকম, সেটাই, আমি রাস্তা দিয়ে পেয়েছি। তখন আমার ঠাকুমা বলল, কোন রাস্তা দিয়ে পেয়েছিস? আশেপাশে কাউকে জিজ্ঞেস করেছিস? কারোর হাত দিয়ে খুলে পড়ে যায়নি তো? এটা কারণ না তো? আমি বললাম, ও হো ঠাকুমা, তুমি কিরকম গো, কার না কার আমি একটা সোনার আংটি পেয়েছি। এবার ঠাকুমা যেহেতু ওটা দেখে সোনার মতো বলেছে, মনে একটা আনন্দ হচ্ছে যে সোনার আংটি বাবার হাতে দেবো, তাহলে বাবা কিছু করবে না, বলবে না। কারণ সত্যি কথা বলতে ঠাকুমা পুরনো দিনের মানুষ, সোনা টোনা দেখলেই তো বুঝতে পারবে সোনারই হবে। একটা সময় গিয়ে ঠাকুমা আমাকে বলল, তোর মাকে একটু ডাকতো। তা আমার মায়ের নাম রুমা। আমার মাকে বললাম, রুমা। ঠাকুমা বললে, এক চড় মারবো। হ্যাঁ, মাকে নাম ধরে আমি এরকম ফাজলামি করি, যাই হোক। আমার মা এসে বললে, কিরে তুই নাম ধরে আমাকে ডাকছিস, খুব সাহস হয়েছে না, হাতা গরম করব? তখন আমার ঠাকুমা আমার মাকে বলল, বৌমা এখানে বস তো মা, একটা জিনিস তোকে দেখাবো। তো আমি তার মধ্যে শিখিয়ে দিয়েছিলাম,
বলবে না আমি পেয়েছি প্রথমে, যদি সোনা হয় তাহলে বলবে, যদি অন্য কিছু হয়, মা যদি বুঝে যায় তাহলে বলার দরকার নেই, সোনা হলে আমি বেঁচে যাব, আর অন্য কিছু হলে কিছু বলার দরকার নেই, বলবে তোমার কাছে ছিল বা তুমি পেয়েছো। তখন আমার ঠাকুমা আমার মাকে বলল, রুমা দেখ তো রে, এটা কি সোনার? আমার মা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বললো, বাবা কি এরকম ডিজাইন গো? হ্যাঁ, এটা তো সোনারই মনে হচ্ছে। আমার মা তখন সাথে সাথে ওই ঘরের মেঝেতে ওই আংটির যে রিংটা থাকে সেটা ঘষতে শুরু করলো। আমি মাকে বলছি, কি করছো? সোনা ক্ষয়ে যাবে। মা বলছে, চুপ কর না। তো ঠাকুমা তখন বলল, হ্যাঁ আগে তোর দাদুকেও দেখেছি, তোর ঠাকুরদা এরকম না কোনো জিনিস পেলে মেঝেতে ঘষতো, যদি সোনা হয় রং উঠবে না, সোনা না হলে তোর কালার পরিবর্তন হবে। তখন আমার মা ঘষে ভালো করে দেখলো আলোতে নিয়ে গিয়ে, দেখে মা বলল, না এটা সোনার। তো তখন আমার ঠাকুমা আমার মাকে বলল, দেখ একটা কথা বলি, এটা সৌরভ বাবা পেয়েছে রাস্তা দিয়ে, ও তোদেরকে বলেনি, তোরা কি রাগারাগি করবি না করবি, তার জন্য ও আমাকে এনে দিয়েছে। এটা সৌরভ পেয়েছে, এটা ছেলে আসলে ছেলের হাতে দিস তুই। বলতে বলতেই আমার বাবা ঢোকে ওই সময়। বাবার কথা বলতে বলতে বাবা এসে গেটে বেলটা বাজায়। মা দরজাটা খুলেই বলল, নাও, তোমার ছেলে একটা বিশাল বড় সম্পত্তির কাজ করেছে। তখন আমার বাবা বলল, কি করেছে? তখন বলছে, কি করেছে বলো, কি করেনি তোমার ছেলে? এইবার আমার বাবাকে আসল আংটিটা বাবার হাতে দেয়। বাবাকে যখন আংটিটা দিল, আমার বাবা রীতিমতো দেখে বলল, কিরে, তোর কাছে এই আংটি কোথা থেকে আসলো? এরকম আংটি তো অনেক দাম রে, আর এইসব আংটি সেই আগে রাজরাজাদের হাতে দেখা যেত, তুই কোথা দিয়ে পেলি? তখন সৌরভ সত্যি কথাটা বলে দেয়, সেদিন কারেন্ট চলে যাওয়ায় আমি, ঠাকুমা আর মা আমরা যে গিয়েছিলাম নদীর পাড়ে, ওখান থেকে আনা, পরিষ্কার বলে দেয়। তখন বলছে, নদী থেকে তুই তুলে আনলি? আচ্ছা দাঁড়া তো। আমার বাবা তড়িঘড়ি খেয়েই, আমাদের পাশেই সোনার দোকানের এক কাকু থাকে, মানে সে আবার বাড়িতে সোনার জিনিস অর্ডারি মাল দোকান থেকে নেয়, বাড়িতে তৈরি করে, সেগুলো আবার দোকানে ডেলিভারি করে দেয়। তার কাছে বাবা খাওয়া দাওয়া করেই জামাটা ছেড়ে লুঙ্গি পরে গেঞ্জি পরে ছুটে যায়, গিয়ে বললে, সমর একটুখানি বাইরে এসো তো। তো সে আবার দোকানে যাবে, এক দোকানে, তার জন্য সে রেডি হচ্ছিল। তখন বাবাকে বললো, কি হয়েছে দাদা? বলছে, সমর, আমার বাড়িতে অনেক পুরনো একটা আংটি রাখা ছিল, আসলে আমার মায়ের মনে নেই, সোনা কি ওটা, রূপোর সোনার জল করা, তুমি একটুখানি দেখে দেবে ভাই? বলছে, হ্যাঁ দাদা দিন। তখন আমার বাবা হাতে দিতেই সে দেখে বলল, এই জিনিসটা মাসিমায়ের কাছে ছিল, এটা তো কোনো রাজরাজাদের পুরনো জিনিস হবে, আর না হলে মানে এটা কোনো, যারা ওই কালো বিদ্যা করে, তন্ত্র করে, এটা তাদের হাতে এরকম জিনিস থাকে, তিনটে চোখ করা একটা আংটি, হ্যাঁ এটা সোনা, আর এটা পুরনো, এক পুরনো সোনা, পুরো একদম মানে নিখুঁত, কোনো ভেজাল নেই এই সোনায়। তখন আমার বাবা বলল, যে দেখো, আমি এই আংটিটা উম, বিক্রি করব। আমার মা বলল, আর দেখো পাশে যখন তুমি থাকো, তো তোমাকে ছাড়া আমি কাকে বলবো, আমি মনে করলাম তোমাকেই বলি, আর কত কি দেবে একটুখানি আমাকে বলবে। তো তখন সে বলল, দেখো এত ভালো জিনিসটা আমি গালাবো না, আমি তোমাকে একটা দাম বলছি, একটা বেশ ভালো অ্যামাউন্ট মেপে ওজন করে তাকে বলে তার বাবাকে। তো তার বাবা তখন বলল, যে ঠিক আছে আমি আংটিটা নিয়ে যাই, তুমি সন্ধ্যাবেলা বাড়ি আসো, এসে আমাকে ফোন করো, আমি আসবো, আমার বউকে নিয়ে আসবো, ঠিক আছে? বললো, ঠিক আছে। তো বাবা এসে বলল, যে সৌরভ, এটা সোনার আংটি, আর দামটাও বললো, একটা ভালো অ্যামাউন্ট বলেছে। তো আমার ঠাকুমা বলল, নে রে নে, ছেলের মানে বড় হয়ে পড়াশোনার পর চাকরির টাকাটা কিন্তু ছেলেই জোগাড় করলো, মানে কিরকম দাম বলেছে বুঝতে পারছো তো, আইডিয়া করে নাও। তো তখন বাড়ির সবাই খুব খুশি আনন্দিত। এইবার সন্ধ্যাবেলা সেই সমীর বলে যে সোনার কাজ করে, উনি ফোন করে, এদিকে বাবা মা আর এদিকে সৌরভ, ঠাকুমা বাড়িতে থাকে, তিনজনে পাশাপাশি তো বাড়ি যায়, বিক্রি করে দেয়, ভালো দামও পায়, টাকা নিয়ে আসে বাড়িতে, একটা আনন্দ উৎসবের একটা মুহূর্ত হয়ে ওঠে, কারণ এতগুলো টাকা হঠাৎ করে একটা মধ্যবিত্ত পরিবারে
কুড়িয়ে পাওয়া জিনিস বিক্রি করে যদি এত টাকা পাওয়া যায় তো আনন্দ তো সবার হবে। যাই হোক, রাতের বেলা সেই মুরগির মাংস নিয়ে এসে বাড়িতে রান্না হয়, বাবা নিয়ে আসে সৌরভের। হ্যাঁ, মুরগির মাংস একটা আনন্দ আর কি, পাওয়া জিনিস আনন্দ করে মুরগির মাংস নিয়ে এসে পরোটা হয়, ঠাকুমার জন্য, ঠাকুমা মাংস খায় না, মাছ এনে দেয়, সবাই ভালো করে আনন্দ করে খেয়ে দিয়ে রাতে শুয়ে পড়ে। সৌরভ বলছে, দিদি রাত প্রায় 2টো বাজে, 2টো কি 2:30-এর মাঝখানে, আমি ঠিক টাইম বলতে পারবো না, হঠাৎ করে একটা ভারী ভারী কণ্ঠ, মানে সেই যেরকম ঋষিমুনিদের হয় না গলা, ওরকম ভারী ভারী কণ্ঠে বলছে, আমার আংটি আমাকে ফিরিয়ে দে, নালে তোর বংশ আমি শেষ করে দেবো। সৌরভ প্রথমে এই কথাটা শুনে লাফ দিয়ে উঠে বসে। কি শুনলাম? আংটি? আংটি? ওই আংটির কথা ওর কিন্তু মনে পড়ছে তখন। সৌরভ ভয়তে ভয়তে এক পা করে খাট থেকে নেবে সোজা নিচে এসে বাবা মায়ের কাছে ঢোকে ঘরে। ভেজানো ছিল গেট। গিয়ে বাবাকে বলল, বাবা জানো আমি না অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। সৌরভের বাবা বলল, কি স্বপ্ন? বলছে, বাবা জানি না আমার নিজের মনের ভুল কিনা, কিন্তু ভারী ভারী গলায় মনে হলো কেউ যেন বলল, আমার আংটি আমাকে ফিরিয়ে দে, নাহলে পুরো পরিবারটা শেষ করে দেবে, বংশ শেষ করে দেবে। তখন সৌরভের বাবা বলছে, পাগল ছেলে, যা শুয়ে পড়, সব সময় টিভিতে কি কি দেখিস, ফোনে কি কি দেখিস, এইসব মাথায় ঘোরে, এসব গল্পতেই হয়, এগুলো সত্যি বাস্তবে হয় না, যা। আমি বাবার কথা শুনে চুপচাপ চলে আসলাম ওপরে, এসে চুপচাপ আবার শুয়ে পড়ি। কিছুক্ষণ পর ঘুমটা যখন হালকা হালকা চোখে আসে, আবার যেন আমাকে কেউ বলছে, আমার আংটি আমাকে ফেরত দে, নালে পুরো বংশ আমি তোদের শেষ করে দেবো। ঠিক ভারী ভারী কণ্ঠে মোটা মোটা গলায় কথাটা বলছে। সৌরভ উঠে বসে। অদ্ভুতভাবে সৌরভের একটা মানে ভয় লাগতে শুরু করে। ওর যেন মনে হচ্ছে যে না, এই আংটিটার মধ্যে কিছু তো রহস্য ছিল। ও বসে বসে ঠাকুরের নাম নেয়, ভোলে বাবার নাম করে, কারণ নিচে গেলে আবার বাবা বকা দেবে, ভয়ও পাচ্ছে, ঠাকুরের নাম করতে থাকে। যখন ও ঠাকুরের নাম করছে, হঠাৎ করে মেঝেতে কিছু পড়ার একটা ছন করে শব্দ হয়। চমকে উঠে সৌরভ তাড়াতাড়ি উঠেই লাইটটা ঘরের জ্বালায়। যেখান থেকে একটা আওয়াজ আসে ছন করে, সেই দিকের ও খুঁজতে থাকে, দেখে মেঝের মধ্যে সেই আংটিটা পড়ে আছে, যেই আংটিটা সন্ধ্যাবেলা সমীর কাকার কাছে ওর বাবা বিক্রি করে দিয়েছে। তাহলে বিক্রি করা আংটি সৌরভের ঘরে কি করে আসলো? কেই বা আংটিটা ফেললো? সৌরভ ঘরে ওখানেই, বাবা বাবা উপরে আসো, ও বাবা, ও মা করে চিৎকার করতে থাকে। তার বাবা যখন শোনে ছেলে চিৎকার করে কাঁদছে হাউ মাউ করে, ঠাকুমাও উঠে, ঠাকুমা তো উপরে উঠতে পারে না সিঁড়ি দিয়ে, ঠাকুমা তখন বলে, কি হলো? আমার নাতি চিল্লাচ্ছে, কি হয়েছে ওর? ও মনে হয় কোনো বাজে স্বপ্ন দেখেছে, তাড়াতাড়ি যা। তখন সৌরভের মা আর সৌরভের বাবা এসে দেখে, সৌরভ যখন চিৎকার করছে, সৌরভের পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, পুরোটাই একটা কালো ছাওয়া মূর্তি, পুরো ছায়া, কালো একটা ছায়া, যে বেশ মোটা সোটা, যার হাতের মার্শালগুলো বেশ ভারী, তার মাথায় একটা জটা করা। সেটা আবছা হলেও, অস্পষ্ট হলেও দেখে বুঝতে পারে এটা কোনো ঋষি মহারিষি, নালে কেউ কোনো কাপালিক, নালে কোনো সাধক। তখন বুঝতে পারে যে জিনিসটা কিছু একটা অন্য ঘটছে। সৌরভের মা সৌরভকে গিয়ে সাথে সাথে হাত ধরে নিজের কাছে টানে। সৌরভের বাবা বলল, নিচে চল। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে চলে আসে। সকালবেলা সাথে সাথে পাশের বাড়িতে যাকে আংটিটা বিক্রি করেছিল তাকে গিয়ে সৌরভের বাবা বলে, সমর তুমি দেখো তো তোমার কাছে আংটিটা আছে কিনা। বলে, হ্যাঁ, আংটি তো আমি রাতের বেলা গলিয়ে দিয়েছি, ওই আংটি গলিয়ে আমি সোনার জিনিস তৈরি করব, আংটি তো আমার কাছে নেই, ওই সোনা তো গলানো হয়ে গেছে। বলছে, আংটি গলানো হয়ে গেছে? বলছে, হ্যাঁ। কেন দাদা?
তখন আমার বাবা সবটা বলে। তখন বলছে, "কি বলছো? কই আংটি? তোমার ঘরে আংটি রাতের বেলা পেয়েছো দেখি।" যখন আমার বাবা নিয়ে আসে, তখন আমার বাবা কিন্তু সেই আংটি আর খুঁজে পায়নি। এই জিনিসটা কিন্তু সৌরভদের সাথে ঘটেছিল। সৌরভকে নিয়ে গিয়ে এক তারা মায়ের সাধক উনি, ওনাকে দেখানো হয়। ওনার মানে বিদ্যেতে উনি সৌরভকে সারায়, বাড়িটা বন্ধন করে দেয়। তার বাবা-মা, ঠাকুমা সবাই ভালো থাকে। সৌরভ ভাই বলে, "দিদি ২০২৩-এ এটা জুন কি মে মাসে ঘটনাটা ঘটেছিল।" হয়তো অনেকেই না এইসব ভাবলে বা শুনলে অনেকে ভাবে যে, "দূর, এরকম আবার হয় নাকি? এগুলো গল্পেতেই হয়। ও বানিয়ে, বানিয়ে মানুষে গল্প বলে।" কিন্তু না, যার জীবনে ঘটে না সেই জানে যে বাস্তবে এরম হয়। চলো দর্শক বন্ধুরা, আমরা এবার দেখে নিই তোমরা কালকে কারা কারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো। পিঙ্কি দাস, ডালি দেবনাথ, তারপর শম্পা মিনি কিচেন, শ্রাবণী হাজরা, আয়ান হালদার, পিন্টু ঘোষ, তারপর কমেন্ট করেছো প্রদীপ দাস, শুভঙ্কর ঘোড়ই, মৌয়া পল, তারপরে চৈতালি রয় দিদিভাই, কিষাণু মান্না, সৈনী রয়, মিষ্টি বোন, ছোট্ট বোন, রাজা মল্লিক, সুদীপ রয়, সুদীপ্ত ব্যানার্জি, কৃষ্ণা ধারা, তারপরে জয়িতা দিয়ে কমেন্ট করেছো, ময়না দত্ত, সুমিতা চন্দ্র, সুজাতা দাস দিদিভাই, উমা ঘোষ, তারপর কমেন্ট করেছো প্যান্থার গেমিং ওয়াইটি, তারপর কমেন্ট করেছো হেনা তপাতার দিদিভাই, সন্তুর দুনিয়া, জলি হাজরা, রিয়া, পাপ্পু দে ভাই, এস কে কালিম দাদা ভাই, ঝুমা চ্যাটার্জি, রূপা দে, সন্তুর দুনিয়া, স্বাতী ঘোষ, সুমনা ভট্টাচারিয়া, পাপ্পু দে, কিং কোপরা ইয়েট মানে ওয়াইটি, তারপরে আমাদের বাংলাদেশ থেকে কমেন্ট করেছো আব্দুল হক ভাই, তারপর চন্দনা মণ্ডল, ইন্দ্রজিৎ রয় চৌধুরী, আর একদম শেষে কমেন্ট করেছো আমাদের সোমা দাস পরিবার থেকে। তো সবার নামগুলো আমি বলে দিলাম। এখনের মতো আসি, দেখা হবে আগামীকাল তোমাদের সাথে ঠিক দুপুর ৩টে ভূত সত্য চ্যানেলে। আমি আর প্রিন্স আমাদের যুগলবন্দি কিছু সত্য ঘটনা, কিছু এক্সপিরিয়েন্স যেগুলো আমাদের তোমরাই শেয়ার করেছো, এরকম কিছু অভিজ্ঞতা নিয়ে আসছি দুপুর ৩টের সময়। রাতে তো ঘটনা নিয়মিত যেরকম পাচ্ছ সেরকম পাবে। বড় মায়ের আশীর্বাদে সবাই খুব ভালো থেকো। এখনের মতো আসছি, টাটা, গুড নাইট।